আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গোলাম মুস্তফা মডেল কলেজ প্রজেক্ট আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহনওয়াজ থাকছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়টাকে নিয়ে। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এই গত 3টা মাস ধরে যে ক্লাসগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর যে ক্লাসগুলো ছিল ওইগুলো রিভিশন আকারে দেওয়া হয়েছিল। আজকে হচ্ছে সম্পূর্ণ নতুন একটা অধ্যায়, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে মানে এসএসসি পরীক্ষার সময় এই চ্যাপ্টারটা ছিল না, নতুন একটা চ্যাপ্টারটা হচ্ছে তৃতীয় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন একটা অঙ্ক। এই অঙ্কটা পারতে হলে বইয়ের মধ্যে দেখবা যে অনেকগুলা সূত্র দেওয়া আছে, ওই সূত্রগুলো সার সংক্ষেপ আকারে এখানে লেখা হয়েছে। 2টা পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারটা অনেক সহজ মনে হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে জিনিসটা খেয়াল করবে, এবং এই সূত্রটা বইয়ের মধ্যে কোথাও নাই। এটা বইয়ের মধ্যে 15 থেকে 20টা সূত্র দেওয়া আছে, ওই সূত্রটা শিখাচ্ছে। এইটা মনে রাখলে অঙ্কটা করতে অনেক সহজ হয়। আগে জানতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই। ওই নগদান বইয়ের মধ্যে একটা কলাম আছে ব্যাংক কলাম। যখনই ব্যাংকে টাকা জমা হয় নগদান বইতে আমরা ডেবিট দিকে লিখি, আবার কোনো ব্যক্তিকে যদি আমরা চেকের মাধ্যমে কোনো টাকা পরিশোধ করি তখন আমরা আবার নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিখি। আমাদের এই নগদান বইয়ের ব্যাংক কলাম, ডেবিট দিকে একটা ব্যাংক কলাম আছে, ক্রেডিট দিকে একটা ব্যাংক কলাম আছে। এই 2টা ব্যাংক কলাম তোমার চোখের সামনে ভাসতে হবে, যে আমি কখন নগদান বইয়ের ডেবিট দিকে লিখি, কখন আমি নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখি ব্যাংকের কলামে। তো ওটার হিসাবটা কি? ব্যাংকের হিসাব, যে আমার ব্যাংকে কত টাকা জমা আছে। আমি মানুষের কাছ থেকে চেক পেলাম, আমি ব্যাংকের চেকটা জমা দিলাম, কারণ আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেল। তারপরে আমি নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের কলামে লিখি। আবার যখন কোনো ব্যক্তি আমার কাছে কোনো টাকা পেয়ে থাকে তখন চেকের মাধ্যমে যদি কাউকে কোনো টাকা পরিশোধ করে থাকি তখন আমি কি করি? মানুষকে চেক দিই। চেক দিলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে যায়। যখনই টাকাটা কমে যায় তখনই কিন্তু আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকের ব্যাংকের কলামে লিখে থাকি। এখন এই জিনিসটা কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো, কিন্তু ব্যাংক সমন্বয় হচ্ছে যে বিবরণীতে দেখবা তোমার নগদান বই করলে তুমি বুঝতে পারো যে তোমার ব্যাংকে কত টাকা জমা আছে, মানে ব্যাংক জমা কত আছে অথবা ব্যাংক জমা অতিরিক্ত কত আছে। এটা তুমি অবশ্যই এই নগদান বইয়ের ব্যাংকের কলামের দিকে তাকালেই তুমি বুঝতে পারো যে ব্যাংক ব্যালেন্স কত আছে। এখন এই তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এই চ্যাপ্টারটা অঙ্কটা করার মূল হচ্ছে যে আমি আমার হিসাবের যে অ্যাকাউন্টেন্ট থাকে, হিসাব যে করতেছে, সে যে 3 ঘরা নগদান বইটা কমপ্লিট করে সে কিন্তু দেখে বলতে পারে যে ব্যাংকে কত টাকা আছে। যদি ব্যাংকে তোমার অফিসের যে বইটা নগদান বই, এই বইয়ের মধ্যে যখন যদি মনে করো উদাহরণস্বরূপ বলি ব্যাংকে তোমার 1 লক্ষ টাকা জমা আছে, তুমি তোমার অ্যাকাউন্টেন্টের কাছে জানতে চাইলা, তখন তোমার 1 লক্ষ টাকা জমা আছে মনে করো, লেখা আছে তোমার। কিন্তু তুমি যখন ব্যাংকে গেলা তখন তোমার ব্যাংক ম্যানেজার বা তোমার অ্যাকাউন্টে সার্চ করে তুমি দেখতে পাইলা তোমার অ্যাকাউন্টে 60,000 টাকা আছে। তাহলে কি তোমার যেই অ্যাকাউন্টেন্ট সে কি মিথ্যা কথা বললো? যে তার বইয়ের মধ্যে লেখা আছে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, ব্যাংক ব্যালেন্স 1 লক্ষ টাকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ব্যাংকে যাওয়ার পরে দেখতে পাইলা যে তোমার ব্যাংকে জমা আছে 60,000 টাকা। তো এই যে একটা অমিল, তোমার 3 ঘরা নগদান বইয়ের ব্যাংকের যে হিসাবটা আছে এই হিসাবের সাথে আসলে ব্যাংকের যে অ্যাকাউন্টের হিসাব আছে ওই হিসাবের যে পার্থক্য থাকে বা পার্থক্য হয়, ওই পার্থক্যটা কেন হয়, পার্থক্যটা কী কারণে হয়, ওই কারণটা যে একটা উদ্দীপক সাজানো থাকে, এই পার্থক্যটা সলিউশন করার জন্যই এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে 3 ঘরা নগদান বই করি অথবা 2 ঘরা নগদান বই করি, ওই নগদান বইগুলোর যে ব্যাংকের কলাম আছে, ওই ব্যাংকের কলামে যে অ্যামাউন্টটা আমাকে শো করতেছে যে ব্যাংকে জমা আছে অথবা ব্যাংক জমা অতিরিক্ত আছে, ব্যাংকের ডেবিট ব্যালেন্স অথবা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স হয়েছে,
ওই অ্যামাউন্টের সাথে যদি ব্যাংকের ব্যালেন্সটা মিলে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যদি অমিল হয়, যে আমার ব্যাংকের, আমি জানি আমার অ্যাকাউন্টে বলতেছে ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, কিন্তু ব্যাংক ম্যানেজার যদি আমাকে বলে না স্যার আপনার ব্যাংকে তো দেওয়া আছে 1,20,000 টাকা জমা আছে, তার মানে অ্যাকাউন্টেন্ট আমাদের যে হিসাব যে করতেছে সেও কিন্তু ভুল কথা বলতেছে না, আবার ব্যাংকের ম্যানেজারও কোনো ভুল কথা, ব্যাংকের ম্যানেজার অ্যাকচুয়াল কথাটা বলতেছে। আর এইগুলো কেন অমিল হয় সেটা আমাদের অঙ্কের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। যে হইতে পারে আমি কোনো ব্যক্তিকে চেক দিলাম, সেই লোকটা চেকটা নিয়ে ব্যাংকে কিন্তু গেল না, কিন্তু আমি সাথে সাথে যখন চেক দেই তখনই কিন্তু নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখে ফেলি যে বেতন বাবদ চেকে প্রদান করা হয়েছে, তাহলে আমি লিখে ফেলি। কিন্তু যেই লোকটা চেক পেলো ওই লোকটা যদি ব্যাংকে যদি না যায় টাকা আনার জন্য, ব্যাংক তো তাকে টাকা দেয় নাই, কিন্তু আমাদের 3 ঘরা বা 2 ঘরাতে কী করি, ক্রেডিট করে দিই, কিন্তু ব্যাংকের থেকে টাকা কিন্তু কমে না। তো এই সব কারণে দেখা যায় কি আমরা অ্যাডভান্স কাজ করে ফেলি, ব্যাংক কাজটা করে না। ওই সব কারণে আমার নগদান বইয়ের ব্যাংকের ব্যালেন্সের সাথে ব্যাংকের বইয়ের ব্যাংকের ব্যালেন্স অমিল হয়, আর এই অমিলটার কারণেই এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়। তা দেখো, আমরা অঙ্কের যখন শুরু করব তখনই ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা যে আসলে অমিলটা কেন হয়। তখন আমরা এই অঙ্কটা করবো আর তখন আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করতেছি। বইয়ের মধ্যে 3য় অধ্যায় খুললেই দেখবা, প্রথম পৃষ্ঠা উল্টাইলেই 3য় অধ্যায়ের যে প্রথমে তখনই দেখবা অনেক সূত্র আছে। ওই সূত্রগুলো ফলো করা থেকে এই সূত্রটা মনে রাখতে হবে। দেখো, আসলে নগদান বইয়ের ব্যাংকের কলামের দুই ধরনের ব্যালেন্স হয়। একটা হচ্ছে ডেবিট ব্যালেন্স আর হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্সকে বলা হয় ব্যাংক জমা, আর ক্রেডিট ব্যালেন্সকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমাদের নগদান বইয়ে যদি 2 ধরনের ব্যালেন্স হয়, একটা হচ্ছে ব্যাংক জমা আর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, তাহলে ব্যাংকের যেই ম্যানেজার বা ব্যাংকের যে হিসাব রাখতেছে, আমার অ্যাকাউন্টের যে হিসাবটা রাখতেছে, তাদের বইয়ের মধ্যেও কিন্তু 2 ধরনের ব্যালেন্স হতে পারে। সেটা হচ্ছে কি, ব্যাংক জমা অথবা ব্যাংক জমাতিরিক্ত। আর ব্যাংক জমাতিরিক্ত আসলে যারা ব্যবসায়ী চলতি হিসাব করলে বা বিজনেস করে, ব্যাংকের সাথে লেনদেন ভালো, তাদেরকে জমা যা থাকে তার থেকে একটু বেশি উত্তোলন করার সুযোগ দেয়, এই জন্য ব্যাংক জমাতিরিক্ত হয়। যেমন ধরো ব্যাংকে জমা আছে 10,000 টাকা, ব্যাংক ম্যানেজার আমাকে 50,000 টাকা তোলার একটা পারমিট দিয়ে দিল, আমি আবার 2-1 দিন পর তাকে টাকাটা ফেরত দিয়ে দেবো কিছু ইন্টারেস্টের বিনিময়ে। তাহলে দেখো, নগদান বইয়ে যদি 2 ধরনের ব্যালেন্স হতে পারে, ব্যাংকের বইয়ের মধ্যেও কিন্তু 2 ধরনের ব্যালেন্স হয়। তাই মোট কয় ধরনের ব্যালেন্স হলো? 4 ধরনের। দেখো, আমি 4টা ব্যালেন্স, এখানে 2টা ব্যালেন্স লিখছি, এখানে 2টা ব্যালেন্স লিখছি। সাজাইছি কীভাবে দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমা বা পাস বই। পাস বইটা হচ্ছে ব্যাংকের বই, নগদান বই হচ্ছে আমার হিসাব, যেই আমার প্রতিষ্ঠানে যে হিসাব, সেই হিসাবের বইয়ের নাম হচ্ছে নগদান বই। আর ব্যাংক যে বইতে হিসাব রাখে তাকে বলা হয় পাস বই। তা নগদান বই মোতাবেক ব্যাংক জমা বা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত হলে, মানে একটা উদ্দীপক যখন সাজানো থাকবে, উদ্দীপকের শুরুর লাইনটাই এই লাইনটা অথবা এই লাইনটা, 2টার যে কোনো একটা যদি থাকে, উদ্দীপকের প্রথম লাইন নগদান বই মোতাবেক ব্যাংক জমা এত টাকা থাকতে পারে, অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একটা অ্যামাউন্ট থাকতে পারে। তো এই 2টা লাইনের যে কোনো একটা লাইন দিয়ে যদি আমার উদ্দীপকটা শুরু হয়, তাহলে পরবর্তী আমার যেই লাইনগুলো থাকবে, অ্যামাউন্টের লেনদেনগুলো থাকবে, ওই লেনদেনগুলো আমি পরে পরে কী করব, 2টা লাইনের যে কোনো একটা লাইন দিয়ে যদি অঙ্কটা শুরু হয়, তাহলে আমার নিয়ম হচ্ছে অঙ্কটা করার, ব্যাংক ব্যালেন্স যদি বৃদ্ধি হয়, ব্যাংকের ব্যালেন্সের পরিমাণটা যদি বৃদ্ধি হয় তাহলে যোগ, ব্যাংকের ব্যালেন্স যদি হ্রাস হয় তাহলে বিয়োগ। এখন আমি বুঝবো কীভাবে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি নাকি ব্যাংকের ব্যালেন্স হ্রাস? এটা হচ্ছে, এই যে বললাম যে আমার নগদান বই আর পাস বই, আমি আমার প্রতিষ্ঠানের হিসাব রাখি হচ্ছে নগদান বইয়ের মাধ্যমে, ব্যাংক তার এই কি বলে অ্যাকাউন্ট হোল্ডারটার হিসাব রাখে হচ্ছে পাস বইয়ের মাধ্যমে। তাহলে আমি চিন্তা করব, আমার নগদান বই থেকে যদি পাস বই, মানে পাস বই হচ্ছে ব্যাংকের বই, নগদান বই হচ্ছে আমার প্রতিষ্ঠানের হিসাবের বই, তা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি। তা ব্যাংক ব্যালেন্স বলতে বোঝানো হচ্ছে এই জিনিসটা যে আমার নগদান বইয়ের যে হিসাবটা আছে, ওই হিসাব থেকে যদি ব্যাংকের হিসাবটা যদি বেশি হয়, মানে বৃদ্ধি হয়। উদাহরণস্বরূপ, আমার নগদান বইয়ের ব্যালেন্স বলতেছে
এখন বর্তমানে ব্যাংকের জমা আছে 10,000 টাকা, কিন্তু ব্যাংক বলতেছে না আপনার অ্যাকাউন্টে জমা আছে 12,000 টাকা, তাহলে বেশি আছে। কি বেশি আছে? আমার নগদান বই থেকে ব্যাংকের বইটা অ্যামাউন্টটা বেশি আছে। তো যদি বেশি থাকে তাহলে আমার যোগের ঘরে লিখতে হবে। আর উদাহরণস্বরূপ হচ্ছে যদি কম থাকে, যে আমার নগদান বই বলে আছে 10,000, আর তখন ব্যাংকের বই বলতেছে স্যার আছে হচ্ছে 8,000 টাকা, তো এই যে কম আছে এই কমকে বলা হয়েছে ব্যাংক ব্যালেন্স হ্রাস হলে হবে বিয়োগ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও বলতেছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা অ্যামাউন্টের যে কোনো একটা লাইন দিয়ে যদি উদ্দীপকটা শুরু হয়, তাহলে পরবর্তী যে আইটেমগুলো থাকবে, লেনদেনগুলো থাকবে, ওই লেনদেনগুলো পরে যদি বুঝতে পারি যে আমরা নগদান বই থেকে ব্যাংকের বইয়ের ব্যালেন্স যদি বেশি হয় মানে বৃদ্ধি হয় তাহলে যোগের ঘরে লিখব, ব্যাংকের ব্যালেন্স যদি হ্রাস হয় তাহলে আমরা বিয়োগের ঘরে লিখব। এইগুলো একটা ধাপ। দ্বিতীয় স্টেপটা কি বলছি দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বা পাস বই মোতাবেক ব্যাংক জমা, এই দুইটা লাইনের যে কোনো একটা লাইন দিয়ে যদি আমার উদ্দীপকটা শুরু হয় তাহলে পরবর্তী যে লেনদেনগুলো থাকবে ওইগুলো কি হবে, ব্যাংক ব্যালেন্স যদি বৃদ্ধি হয় তাহলে বিয়োগ হবে। এখানে লিখছিলাম কি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হলে যোগ, ব্যাংক ব্যালেন্স হ্রাস হলে বিয়োগ। কিন্তু এইটার বেলা কি হচ্ছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি বিয়োগ, ব্যাংক ব্যালেন্স হ্রাস হলে যোগ। তো এই যে দেখেন, বৃদ্ধি হলে বিয়োগ, হ্রাস হলে যোগ, কি কারণে? কারণ হচ্ছে এই দুইটা এই দুই লাইনের যে কোনো একটা লাইন দিয়ে যদি আমার উদ্দীপকটা শুরু হয়, আবারও বলতেছি, দুইটা লাইনের যে কোনো একটা লাইন দিয়ে যদি উদ্দীপকটা শুরু হয় তাহলে এই ফর্মুলায় আমাকে অঙ্কটা করতে হবে। আর এইখানের দুইটা লাইনের যে কোনো একটা লাইন দিয়ে যদি অঙ্কটা শুরু হয় তাহলে আমাদের এই ফর্মুলায় অঙ্কটা করতে হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এবং বাসায় এই জিনিসটা আজকে অঙ্কটা করাচ্ছি না, আপনারা এই জিনিসটা বারবার পড়বেন এবং বাসায় এই খাতার মধ্যে লিখে রাখতে হবে, কারণ আমরা পরবর্তী ক্লাস থেকে অঙ্ক শুরু করব। আর অঙ্কটা বারবার বলতেছি যে 3 ঘরা নগদান বই যদি ভালো করে বুঝেন, ব্যাংক কলাম, 3 ঘরা নগদান বইয়ের ডেবিট দিকে একটা ব্যাংকের কলাম থাকে, 3 ঘরা নগদান বইয়ের ক্রেডিট দিকে একটা ব্যাংকের কলাম থাকে। ডেবিট দিকের ব্যাংকের কলামটা কী করি, ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পায় আমরা ডেবিটে লিখি, ব্যাংকের টাকা যখন হ্রাস পায় আমরা ক্রেডিটে লিখি। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। আর এই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে আমাদের তৃতীয় অধ্যায়টা একদম সহজ মনে হবে। আশা করি এই সূত্রগুলা বাসায় পড়বেন, আজকে আর পড়াচ্ছি না, এতটুকুই থাক। আমরা পরবর্তীতে যখন অঙ্ক শুরু করব তখন ইনশাল্লাহ ভালো করে এইটা লিখবো, পাশে অঙ্কটা করবো, তো কাজে তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।